আমরা যদি লক্ষ্য করি আগামী সময়ের যেই হেডলাইনটি যে জয় বাংলাদেশ শুরু বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে শেষ, এটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে পদত্যাগের পরবর্তী সংবাদে তারা শিরোনাম করেছে। ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভির দর্শকদেরকে এবং সাথে যারা আমার সহ আলোচক রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন, দেখেন আগামীর সময় যে ইয়েটা করেছে এটা আসলে একটা অন্তর্নিহিত বার্তা আছে। আমাদের সাবেক রাষ্ট্রপতি, এখন তো আমরা সাবেক বলবো, যিনি সদ্য সাবেক হলেন, তিনি বেশ গর্বের সাথে বলতেন আমি ছাত্রলীগের কর্মী, আমি শেখ হাসিনার কর্মী, এবং তার সম্পর্কে তিনি শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করতেন, যদিও বয়সে শেখ হাসিনার থেকে বড়। তো এরকম একজন ব্যক্তি যিনি মানে নিজেকে সবসময় জয় বাংলার কর্মী হিসেবে দাবি করতেন, এবং মানে প্রেসিডেন্ট হওয়ার পরে তো সাধারণত একজন মানুষ তিনি দলের ঊর্ধ্বে চলে যান, তিনি জাতির প্রেসিডেন্ট হয়ে যান, কিন্তু তার আচরণটা ফ্যাসিস্ট আমলে এমনভাবে তিনি মানে প্রমাণ দিতেন বিভিন্ন বক্তৃতায় এবং অনুষ্ঠানে যে তিনি আসলে মানে এখনও সেই ছাত্রলীগ, এখনও সেই আওয়ামী লীগের সেই মানে ঝান্ডা ধারণ করে আছেন, সেটা প্রমাণ করতেন। তো সেই জায়গা থেকে জয় বাংলা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, বা ইতিহাসের নির্মম পরিহাসও বলতে পারি, যে সেই জয় বাংলার একনিষ্ঠ কর্মীকেও এক সময় বাংলাদেশ জিন্দাবাদ বলতে হয়েছে, এবং যিনি তার নিয়োগকর্তা তাকে ফ্যাসিস্ট বলে তার ভাষণ দিতে হয়েছে। তো এইভাবে হয়েছে, এবং এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এবং যখন বিশেষ করে ৩৬ জুলাই অভ্যুত্থানের পরে এনসিপি মানে তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আর ওই যারা ছিলেন তারা তার পদত্যাগ চেয়েছিল, তো বিএনপি তখন তার পদত্যাগে রাজি ছিল না, কারণ তার পদত্যাগটা অন্য একটা মানে দিকে টার্ন। বিএনপির বক্তব্য ছিল যে এটা আসলে অস্থিরতা সৃষ্টি, নির্বাচন পেছানো এবং অন্য কোনো বিষয়ের সাথে জড়িত। সো বিএনপি বেসিক্যালি তার যে প্রতি যে সমর্থন, এটা আমার কখনোই মনে হয় নাই। বিএনপি চেয়েছিল যে যেহেতু একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, উনি যেহেতু আছেন, ওনাকে রেখেই নির্বাচনটা করে মানে একটা সেফ ল্যান্ডিং করে তারপরে তার দায়িত্বটা থেকে তাকে সরিয়ে দেয়া বা তিনি হয়তো চলে যাবেন, এরকম একটা চিন্তা করেছিলেন। কিন্তু যেহেতু আজকে তিনি বললেন নিজে থেকেই যে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং কি রোগ তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, বিশেষ করে তিনি বলেছেন তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান। এবং আপনি জানেন যে কিছুদিন আগে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্যে, সেখান থেকে ফিরে আসার পরেই একটা গুজব ছড়িয়ে পড়ে যে তিনি সেখান থেকে সামহাও শেখ হাসিনার সাথে মানে যোগাযোগ করেছেন বা যুক্ত হয়েছেন, কোনো একটা আলোচনা হয়েছে। এবং আরও একটা বিষয় আজকে দেখলাম বেশ কিছু, আমি এটা মানে এটা ভেরিফাইড খবর না, বাট সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে যে এই যে রিসেন্টলি আপনার মানে শেখ হাসিনা দেশে ফিরে আসার হুমকি দিয়েছে, সেই হুমকির সাথে উনি দেশে ফিরলে ওনাকে দেয়া হবে, মানে প্রেসিডেন্সিয়ালি ক্ষমা করা হবে, এ ধরনের একটা কথা সোশ্যাল মিডিয়ায় এসছে। আমি শিওর না এ ধরনের বিষয়গুলো জড়িত কিনা বা বাস্তব ভিত্তি আছে কিনা। সব কিছু মিলিয়েই তিনি কিন্তু দেশে ফিরে আসার পরে আমরা দেখলাম শেখ হাসিনা আমি ডিসেম্বরেই ফিরবো, এবং বারবার তিনি যে কয়েকটা অডিও আমরা দেখেছি এবং রয়টার্সের সাক্ষাৎকার পরবর্তীকালেও যে সমস্ত অডিও লিক হয়েছে, উনি খুব কনফিডেন্টলি বলেছেন তিনি দেশে ফিরবেন। তো সব মিলিয়ে একটা পর্যায়ে আমরা দেখলাম যে মানে চুপ্পুকে বিদায় নিতে হলো। এটা এখন তিনি এই যে জয় বাংলার কর্মী, যেটা আপনার আগামী সময়ে করেছে, জয় বাংলার কর্মীর বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে বিদায়, এটা কতটা সুখকর, এটা ইতিহাসের বা রাজনীতির বিচারে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু না, এরকম নানা কথা থাকে। তো রাজনীতি হয়তো বিচার করবেন যারা ঐতিহাসিক থাকবেন, তারা যখন ইতিহাস লিখবেন এই সময়ের, তারা হয়তো এটাকে মূল্যায়ন করবেন যে এটা আসলেই কতটা সঠিক ছিল বা নৈতিকতাটা তিনি রক্ষিত করতে পেরেছেন কিনা। কিন্তু এটাও তাকে বলতে হবে যে বাস্তবতাটা হলো যে এই রাষ্ট্রপতি তিনি যদি নিজে থেকে পদত্যাগ করতেন ওই চাপের মধ্যে, তাহলে কিন্তু দেশ একটা অস্থিতিশীল সময়ের মধ্যে পড়তো। সেই ক্রেডিটটা দিতে হবে। যে জন্য আমাদের মানে স্পিকার, এখন অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি কিন্তু তার ভাষণে বলেছেন যে তিনি ফ্যাসিস্ট দ্বারা নির্বাচিত হলেও তিনি দেশকে পরবর্তীকালে তিনি দেশকে মানে গণতন্ত্রে উত্তরণের পথে তিনি সহযোগিতা করেছেন। এই ধন্যবাদ আমিও তাকে দিতে চাই যে তিনি একটি মানে দেশকে সুন্দরভাবে নেয়ার ক্ষেত্রে, গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে, নির্বাচন হওয়ার ক্ষেত্রে
নানা ধরনের চাপ, নানা ধরনের গুজব, নানা ধরনের প্রেশার তার উপরে ছিল এবং বারবার তার দিকে হুমকি গেছে। বারবার আমরা দেখেছি মানে বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমি বঙ্গভবনের পাশেই বসবাস করি, আমি দেখেছি আমার যাতায়াতের পথের মধ্যে পড়ে কিভাবে সেই জায়গাগুলোতে সিকিউরিটি দেয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে তিনি কিন্তু অটুট ছিলেন। তিনি অন্যান্য আমরা যে আব্দুর রহমান বিশ্বাস বা ইয়াজউদ্দিন সাহেবকে যেভাবে ভেঙে পড়তে দেখেছি, তিনি কিন্তু ভেঙে পড়েন নাই। তিনি তার জায়গায় অটুট ছিলেন এবং তিনি কিন্তু একটা এই অস্থির সময় এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশটাকে গণতন্ত্রে উত্তরণের পথে এবং গণতন্ত্রে মানে এই যে আমাদের গণতন্ত্রকে নোঙর করানো পর্যন্ত তিনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন। এই ক্রেডিট আমরা তাকে দিতেই পারি। আচ্ছা, আমাদের সাথে আছেন রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত ইসলামের দলীয় সংসদ সদস্য। রাষ্ট্রপতির বিদায় এই মুহূর্তে তিনি পদত্যাগ করেছেন, আসলে আমরা বিদায় সেভাবেও বলতে পারি না, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বিষয়টা কিভাবে দেখছেন? প্রথমে যদি একটু ছোট করে মন্তব্য নেই আপনার কাছ থেকে। ধন্যবাদ তানিয়া আপনাকে, আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতা যারা শুনছেন এখন দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আসলে হবারই কথা ছিল, কিন্তু অযথাই দেরি করা হলো। এটি নিয়ে আবার নানান কথাবার্তা চলছে বর্তমানে। তার মধ্যে একটি হচ্ছে যে মাস ছয়েক সময় একটু নেওয়া হলো যাতে পরবর্তী মেয়াদে একজনকে রাষ্ট্রপতি নিযুক্ত করার পর তিনি 5 বছর থাকবেন, তাহলে পরবর্তী মেয়াদের যে সরকার আসবে সেই সরকারের বিষয়গুলো সমুন্নত রাখার ক্ষেত্রে নির্বাচন সহ বিভিন্ন বিষয় আশায় থাকে, সেই সবের ক্ষেত্রে একটা আগাম 6 মাসের প্রস্তুতি নিয়ে রাখলো নতুন সরকার। এই টাইপের একটা মিথ কিন্তু আলোচনায় আছে। দেখুন এটি কেন বলছে যে এই যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, এটি তো সেটেলড। যেমন উনি আজকে লম্বা একটা চিঠি লিখেছেন, এত চিঠি তো লেখার কথা না। উনি যদি অসুস্থই হবেন এবং উনি যেভাবে বলেছেন যে তিনি গুরুতর অসুস্থ, তাহলে গুরুতর অসুস্থ হলে তো এত কথা লেখার দরকার নাই। উনি শুধু বলতেই পারতেন যে এই বিষয়ে আমি অসুস্থ, আমি সব মিলে পদত্যাগ করছি। উনি আবার পদত্যাগ করার পর গুরুতর অসুস্থ হিসেবে তিনি বেশ কিছু মিডিয়াতে অলরেডি দেখছি যে কথাবার্তাও বলছেন। আমি কিছুক্ষণ আগেই চ্যানেল 1-এর একটি প্রতিবেদন দেখে আসলাম, সেখানে তিনি কি কি করছেন বলছেন। তারপর হলো বিচার আচার এইসব নিয়ে। দেখুন বাংলাদেশের মানুষ কেউই বিচারের ঊর্ধ্বে নয়, কেউ কি বলে আর কি পার পেয়ে যাবে না। এখন তিনি আর রাষ্ট্রপতি নেই, সুতরাং তার বিচারও করা সম্ভব আর কি। সাংবিধানিক কারণে একটা বাধ্যবাধকতা এতদিন ছিল আমাদের দেশে। বাট আমি মনে করি যে এখানে বিএনপি যদি শুরুতেই যেমনটি দাবি উঠেছিল সারা দেশে যে এই রাষ্ট্রপতিকে বিদায় করা, এবং সেই দাবিটি কিন্তু শুধুমাত্র আজকের না, 5 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে 5 আগস্টের পরে তো অনেকেই আবার তার কাছে গিয়ে শপথ নিয়েছে, তার সাথে সাক্ষাৎ করেছে। দেখুন এগুলো সবই রুটিন ওয়ার্ক এবং এগুলো কিছুটা বলা যায় যে ফর্মালিটি। বাট আমরা আমার জাতি হিসেবে আমাদের জন্য গণভোট হয়েছে এবং জুলাই চেতনা যেটি, সেটি হচ্ছে যে যারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার পক্ষে যারা ছিল তাদেরকে কোনোভাবেই সুযোগ না দেওয়া। এবং আমরা সেটিকে জোর দিয়েই কিন্তু দেখবেন যে কি বলে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত অপশন থেকে কিন্তু আমরা ওয়াকআউট করেছিলাম। এটির মাধ্যমে আমরা বলেছি যেমন যে সিদ্ধান্তটা দ্রুত নেওয়া দরকার, তেমনি বিএনপি কিন্তু আজকে সিদ্ধান্ত নিল এবং কিছু কথা গতকাল পর্যন্ত যেগুলো বিএনপির কি বলে বর্তমান সরকারের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে বলা হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় এলজিআরডি মন্ত্রী, ওনাদের কথাবার্তার মধ্যে কিছু বৈপরীত্য এদিক সেদিক আমি দেখতে পেয়েছি। এগুলো না বললে ভালো হতো, এগুলো বলে তো খুব বেশি ফায়দা হলো না এখানে। আরেকটা হচ্ছে যে এখানে তিনি যে লাস্ট কথা আপনি যেমনটি আলোচনা শুরু করেছিলেন, জয় বাংলা দিয়ে শুরু, জিন্দাবাদ দিয়ে শেষ, এটি তো বোঝাই যাচ্ছে যে স্ক্রিপ্টেড। এমনকি প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির যে ভাষণটা, এটি আমরা প্রথম দিকে পড়ি না, পরবর্তীতে এসে পড়লাম। এখানে দেখলে বোঝাই যাবে যে এটি তার ভাষণ নয়। এবং তিনি আজকে কি বলে চ্যানেল 1-এর যে প্রতিবেদনটি আমি শুনলাম, সেটি শুনে আমার কাছে মনে হয়েছে যে তিনি তার যে বিগত অবস্থান, জয় বাংলার যে অবস্থান, সেখান থেকে তিনি এক চুলও নড়েন নাই। এবং এটি বুঝতে আমাদের বিলম্ব হলো। এর জন্য খেসারত দিতে হবে কিনা আমি আল্লাহই ভালো জানেন। তবে আমি মনে করি যে এখনো সুযোগ আছে এই বিষয়টিকে ফয়সালার জন্য একটা বিচারের আওতায় নিয়ে আসা থাকে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আসবো। কামরুজ্জামান রতন, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি প্রথমত হচ্ছে কিছুটা সময়
সবাই বলছেন যে আপনাদের সরকার গঠনের পর কিছুটা সময় পার হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। যেটি আসলে প্রশ্ন সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বা তারা 18 মাস ছিল, সেই সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে এতটা জোরালো আসলে অবস্থান আমরা কাউকেই দেখিনি। হয়তো প্রথম দিকে কিছু আলোচনা হয়েছে, কিন্তু তারপর এখনকার মতো এত জোরালো অবস্থান আমরা দেখিনি। কেন সেটি আমরা তখন দেখিনি, এক। দ্বিতীয়ত বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আসলে যদি কথাটা আমি বলি, যে কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতি আজকের পদত্যাগ করার জন্য সরকারের পক্ষ থেকে এক ধরনের বার্তা তার কাছে দেওয়া হয়েছে যে তিনি যেন পদত্যাগ করেন। আসলেই কি তাই? আমি যাকে নিয়ে আজকে কথা বলছি তাকে নিয়ে ইতিপূর্বে বিভিন্ন টকশোতে আমি কিছু কথা বলেছিলাম। আমি কখনোই তাকে ওই যে পরের যে অংশটা, যেটা সে প্রেসিডেন্ট হওয়ার পরে ওই নামটাকে কেটে দিয়েছে, ছেটে দিয়েছে, সেটা হলো চুপ্পু। যার নামের পিছনে চুপ্পু থাকে সে কি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে? আমার কথা কি জানেন, মৃত লাশ নিয়ে যেরকম আমরা কখনো সমালোচনা করি না, রাজনীতিতে আজকে সে মৃত লাশ। তাকে নিয়ে আমি এতটুকু আজকে আমি বলবো, তাকে কারা কেন বানিয়েছিল? ওই ফ্যাসিস্টদের দলের মধ্যে এমন একজন লোককে বানিয়েছিল, তার সে একজন নৈতিক স্খলিত একজন লোক ছিল। বিশেষ করে যে যখন সে চাকরি করত একটা গ্লোবাল মানে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডে, 2 লাখ টাকা তার বেতন ছিল এবং ওইটা যেন 3 লাখ টাকা করা। এই জন্য সে তখন তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার পা ছুঁয়ে সালাম করার মতো তার নৈতিক এত মানে কি বলবো, যেটাকে ভাষায় উচ্চারণ করা যায় না। তো ওই ব্যক্তিটাকে কেন প্রেসিডেন্ট করা হলো? ওই ফ্যাসিস্টদের কি এত আকার লেগেছিল যে তার মতো লোককে, নৈতিক বিবর্জিত একটা লোককে, মানে কোনো কন্টেস্টে সে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা নেই। সুতরাং এই লোককে আজকে চলে যাওয়ার পরে আমি তাকে মৃত লাশ বলছি রাজনৈতিকভাবে, এবং নৈতিকভাবে তাকে আমি কখনোই পছন্দ করব না অন্য একটা কারণে। আপনি আমার একটা ছবি দেখেন, এই ছবিটা আমি দেখালাম, ছবিটা কি দেখা যায় বলেন তো? দেখেন তো, টুপু হওয়ার পর ওমরাই গিয়েছি, এই যে যার সাথে গিয়েছে ওর নাম হলো স্যার নিয়াবত আসলাম। আসলে ওর স্যার নিয়াবত, এটা আপনারা জানেন যে ওই তৎকালীন শেখ মুজিবুর আত্মীয় ছিল। এই আত্মীয়তার নাম ভাঙিয়ে ওর নাম হলো আসলাম। ও একটা রেন্টেকারের ব্যবসা করতো, মানে রেন্টেকারের না, একটা পুরনো মানে কি বলবো রিকন্ডিশন গাড়ির ব্যবসা করে, কার সিলেকশনের। এই ব্যক্তিটার একটা এক্সাম্পল দিব, এক্সাম্পলটা আমাকে দিতেই হবে, জাতিকে আজকে জানাইতে হবে। আমি একটা গাড়ি কিনতে ওর এখানে গিয়েছিলাম, তো ও জানতো যে আমি বিএনপি করি। ও কোথাও কোনোদিন রাজনীতির মানে কোথাও কোনো কন্টেস্টে আমাকে ওকে সাজেশন দেওয়ার কথা না। আমাকে বলে কি এভাবে ঘুরে ঘুরে কোনো লাভ নেই, আপনার দলকে বলেন আমি প্রেসিডেন্টকে ও মামা বলতো বা মামা সুজাই বলতো, আমি তার সাথে বসাই দেব। আপনারা দেখেন 30-40 সিটের একটা বিএনপি বিরোধী দল হইতে পারেন কিনা। দিস ইজ চুপ্পু আর দিস ইজ আসলাম। তো এখন বলেন এই আসলাম এই মানে অন্তর্বর্তী সরকারের সময় সে সর্বোচ্চ সংস্থা কর্তৃক অ্যারেস্ট হয়েছিল। এই ব্যক্তিটাকে যদি ধরা হয়, সে যখন এই যে ফর্মার এন্টি কারাপশন যখন কমিশন ছিল, কত জন থেকে কত টাকা নিয়েছে, এবং তেজগাঁয়ে তার একটা জায়গা ছিল, ওইখানে সে বসতো। এই 2 ব্যক্তিকে যদি ধরা হয়, ওর যে অবৈধভাবে উপার্জিত টাকা, এই 2 ব্যক্তিকে ধরলেই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ওর অপকর্মের সমস্ত কারণ বিভিন্ন জনকে নিয়ে এই 2 জনই প্যাকেজগুলো করত। এবং এই মানে এন্টি কারাপশন থাকা অবস্থায় ও যে কত টাকা মানুষকে গলা টিপা দিয়ে পেটা পাড়া দিয়ে নিয়েছে, এগুলো বেরিয়ে আসবে। এবং আরেকটা জায়গায় বলতে যে বাংলাদেশ তো এখন তো অনৈতিক জায়গায় চলে গিয়েছে, ওর একটা গাজীপুরে একটা মনোরঞ্জনের জন্য আরেকটা জায়গা ছিল। এই আমি যে 3টা ইনফরমেশন দিলাম, এই ব্যক্তির যার চরিত্রের মধ্যে যার এতগুলো মানে বৈশিষ্ট্য, তাকে নিয়ে কোনো কথা বলছি না। আজকে সে যাওয়ার পরে যে যত উচ্চারণই করুক, যদি তাকে বিচারের আওতায় আনা হয়, এবং এই ব্যক্তি বাংলাদেশে যখন গণহত্যা হলো, সে তার এই প্রেসিডেন্টের সর্বোচ্চ জায়গা থেকে একদিনের জন্য তার নৈতিকতার জন্য, এই গণহত্যার জন্য সে তৎকালীন ফ্যাসিস্টকে কোনো ধরনের বারণ করেননি। এবং সে যতদিন টিকে ছিল, সে মনে করেছিল গণতন্ত্র উত্তরণে তো তাকে এই সরকার ব্যবহার করেছে। দেখেন যে যত কথা বলুক, আজকে তো আমার যে রাশেদ ভাই যে কথাটা বললেন
রাশেদ ভাই, আপনারা তো মানে মানে কি বলবো, সবসময় রাজনীতিতে মানে এত মানে সিদ্ধ অন্বেষণের দরকার নেই। তাকে যখন করেছে আমরা পরবর্তী ফিরবো ইলেকশন আমি- 5 আমরা বছর ফিরবো পরে আমাদের হবে। আমাদের বিরতির সময় হয়ে গেছে। কামরুজ্জামান রতন, আমরা ফিরবো আপনার কাছে এই প্রসঙ্গগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। কামরুজ্জামান রতন, আপনার কাছে যদি আমরা ফিরতে চাই, প্রশ্নটা একটু একই সাথে করে নেই। সেটি হচ্ছে যে এখন যেহেতু আপনারা সংসদের সদস্য, আপনাদের কাছে প্রশ্ন আমরা সাধারণ মানুষ জানতেই চাই যে শাহাবুদ্দিন সাহেবের এখন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার সুযোগ আসলে আছে কিনা? আমি কিছু প্রশ্ন জি, যোগ করে দিই। অবশ্যই। আমি জনাব রতন, আপনি সরকারি দলের এমপি, তো সেই কারণে আপনার কাছে আমি কিছু প্রশ্ন যোগ করতে চাই আপনার প্রশ্নের সাথে। সেটা হলো যে আপনি বেশ তার সমালোচনা করলেন, তো এরকম একজন সমালোচিত লোককে আপনার দৃষ্টিতে যেভাবে আপনি তার নিন্দিত লোককে আপনারা শপথ নেয়ার মানে প্রথম সংসদেই তাকে সরিয়ে দিলেন না কেন? আরেকজন আলোচক আছেন রাশেদুল ইসলাম, জামাতে ইসলামের সংসদ সদস্য, তিনি যেভাবে বললেন যে 6 মাস রেখে পরবর্তী নির্বাচনে একটা প্রিভিলেজ নেওয়ার জন্য, এটা কি আপনাদের কোনো কৌশলগত ছিল কিনা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি কিন্তু বললেন যে তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, আপনার কথার মধ্যে এরকম একটা কথা আমরা পেলাম যে বিএনপি তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, এটা কি আপনি মিন করেই বলছেন? এবং তার তো বিচার, রাষ্ট্রপতি হিসাবে তার কর্মের বিচারের ব্যাপারে একটা ইয়ে আছে, মানে এক ধরনের সাংবিধানিক বাধা আছে। মানে ইন্ডেমনিটি আছে, কিন্তু তিনি তার আগে রাষ্ট্রপতি হওয়ার পূর্বে দুদুকে এবং এই যে ব্যাংকের যেটার কথা বললেন, সেখানে তার বিভিন্ন দুর্নীতির ব্যাপার রয়েছে। তো সেই সবের বিচার কি বিএনপি করবে নাকি তাকে সেফ এক্সিট দিয়ে দেবে? আমি প্রথম যে প্রশ্নটা রাশেদ ভাই যেটা করেছেন, আমি প্রথমেই বলি, সবকিছুতে মানে একটা আগাম যে একটা দোষারোপ বা এরকম একটা সন্দেহ অবিশ্বাসের মধ্যে সরকারি দলের একটা প্রচেষ্টাকে আপনি ফেলে দিলেন, যেটা আমি বিরোধিতাই করব। কারণ এরকম করে চিন্তা করে এখন দেখেন সে বিদেশ গেল, বিদেশ থেকে আসার পরে পাশাপাশি আপনাদের বললেন হাসিনার যে ডিসেম্বরে ফিরে আসা এবং সে কথোপকথন করেছে, এটা তো নিশ্চয়ই বেরিয়ে আসবে। কিন্তু আজকে আমার কাজটা কি? আরেকটা কথা আপনি বললেন, এই ব্যক্তিটাকে কেন রাখতেন? আপনি কি আমার একটা কথাই কি আপনাকে একটু কাইন্ডলি যদি সাংবাদিক মহোদয় আপনি যদি জবাব দিতেন, বাংলাদেশে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারটা হলো 2029 পর্যন্ত এই আসিফ, সে কিন্তু বলেছে ডিপ স্টেটের হোক বা বিভিন্ন ফরম্যাটে 2029 পর্যন্ত দেশটা এইভাবে অনির্বাচিত সরকারের মাধ্যমে দেশটা পরিচালনার একটা সুগভীর একটা মানে চক্রান্ত ছিল। তো ওই চক্রান্ত থেকে বিএনপির কাজকে, বিএনপি একটা গণতন্ত্রমানা দেশ, গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় নয় দায়িত্ব পাওয়ার জন্য প্রচেষ্টা থাকবে, এটা একান্ত এবং এইটাই স্বাভাবিক। ওই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যখন চুপ্পুকে সরিয়ে আরেকটা যখন একটা প্লট ছিল, এই প্লটটার সম্পর্কে বিএনপি ওয়াকিবহাল ছিল এবং আপনি নিশ্চয়ই এটাকে জানেন। তো আমি গণতন্ত্রপ্রিয় মানুষ হিসাবে বিএনপির গণতান্ত্রিক চর্চার যে প্রাধান্য এবং একমাত্র আমার যে ভোটের মাধ্যমে আমি যে ইলেকশনটা যাব, ওই প্রক্রিয়াতে সাময়িকভাবে হলো এই চুপ্পুকে রেখে, চুপ্পুকে বাদ দিলে যেটা হতো নিশ্চয় ওই আইনের ফ্যাক্টর আপনি জানেন। তো সেইখানে বিএনপি কৌশলগত কারণে চুপ্পুকে রেখে ইলেকশনটা করেছে, সেটাকে চুপ্পুর কোনো ফেভার ছিল না, বাট সাংবিধানিক ধারাবাহিকতা কাঠামোর মধ্যে রেখে এই কাঠামোটাকে সমুন্নত রাখা এইকান্তই দরকার ছিল, যেটা নির্বাচন করার জন্য এটা খুবই দরকার ছিল। সেই কারণেই 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে। এটাতে বিএনপির দোষ নয়। বিএনপির কৌশল, রাজনীতিতে সমস্ত কৌশলগুলো সবসময় ডিসক্লোজ করে না, বাট কখনো কৌশলগত কারণে না, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর কেন হচ্ছে কখনো এগোয় আবার কিন্তু ব্যাকপাস দিয়ে এখন কিন্তু আপনি আবার বলছেন আগায়। কৌশলগত কারণে, কিন্তু পূর্বে বলেছেন আপনি ব্যবহার করে ছেড়ে দিয়েছে। জি, এটা কৌশলগত কারণে কি তাকে ব্যবহার করার মানে হলো, আমি এইটাই বুঝাতে চেয়েছি, কৌশলগত কারণে যারা একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ইলেকশন না করে 2029 পর্যন্ত দেশটাকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যেতে চেয়েছিল, সুতরাং ওই মুহূর্তে তাকে এইভাবে ব্যবহার করা ছাড়া, তাকে রেখে ইলেকশন করা ছাড়া
এই রাষ্ট্রের আর কোনো উপায় ছিল না। ওই না, জায়গায় নির্বাচন BNP হয়ে যাওয়ার পরে প্রথম অধিবেশনও তো এই বিষয়টি নিয়ে মানে আপনারা কোনো উদ্যোগ নিতে পারতেন, সেই প্রসঙ্গটিও এসছে। আমি তো আবারও আপনাকে বলছি, এইটা নিয়ে এখন যেটা হয়েছে, আমি আমার কৌশলের ক্ষেত্রে আমাকে যতটুকু বলেছি এইটা আমি ওপেন বললাম। এখন আপনাকে এইটা কোন রাজনৈতিক দোষ, রাজনীতিতে আমি কৌশলী হব আমার জায়গা থেকে, আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি যেই পরিস্থিতিতে হাসিনা ফেসিস্ট গিয়েছে তারপরে যতগুলো উপসর্গ তৈরি হয়েছিল, এইখানে এই কৌশলের বাইরে বিএনপির সাংগঠনিক এবং সাংবিধানিক ভাবে আর কোনো কৌশল ছিল না। সেটাকে যদি আপনি মনে করেন তাকে টিস্যুর মতো ব্যবহার করা হয়েছে, সেটা আমাদের আমি বলছি 6 মাস রেখে দেওয়াটাও কি কৌশলের অংশ? মানে 6 মাস রেখে অবশ্যই আমার রাজনীতিতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটা আমার কৌশলগত, রাশেদুল ইসলাম রাশেদ, আর কোনো পথ ছিল না। বিএনপির কৌশলের কারণে বিএনপির তো স্ট্যান্ডিং কমিটির মতামতগুলো আমি জানি না, বাট আমি কর্মী হিসাবে আমার কাছে এইটি অ্যানালাইসিস, আমি মনে করি এই জায়গায় যদি করে থাকে বিএনপি একটা সাকসেসফুলি সুন্দর একটা এক্সিট দিয়ে মানে একটা ইলেকশন করিয়ে নিয়েছে। রাশেদুল ইসলাম রাশেদ, সেটি হচ্ছে বিএনপি কৌশলগতভাবেই এই রাষ্ট্রপতিকে রেখে দিয়েছিলেন। নিশ্চয়ই এতক্ষণ আপনি শুনেছেন কামরুজ্জামান রতনের বক্তব্য। না, এটা আমি বললাম তো আপনাকে, শুরুতে বলেছি যে এটি বিএনপি বেশ কিছু কৌশলের কথা বলছে যেগুলো ভয়ঙ্কর কৌশল আর কি। এটা হলো দুঃখজনক আমাদের জন্য। যেমন একটি ভয়ঙ্কর কৌশল হচ্ছে যে গণভোটকে ওনারা হতে দিয়েছেন বা মেনে নিয়েছিলেন তখন এজন্য যে যেন নির্বাচনটি হয়। কি আশ্চর্য কথা, নির্বাচনটি এদেশের সকল রাজনৈতিক দল চাচ্ছে। হ্যাঁ, রতন ভাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটি স্পর্শকাতর বিষয় তুলে ধরেছেন যে ডিপ স্টেট চায়নি নির্বাচন। সেই ডিপ স্টেটের বিরুদ্ধে ফাইট করেছি রতন ভাইরা, আমরা সবাই মিলেই তো ফাইট করেই তো এই নির্বাচন এনেছি। ইভেন আমরা বলেছি যে নির্বাচনকে আরো আগায় নিয়ে আসা সম্ভব, কিন্তু সেই জায়গায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে নির্বাচন যেন প্রলম্বিত না হয়, কেউ লম্বা সময় না যায়, সেই সবকে সামনে রেখে কোনো ভোটকে তারা সেই সময় মেনে নিয়েছে। রাশেদ, এখানে আমার একটু প্রশ্ন আছে। ঠিক একই কায়দা। হ্যাঁ, জনাব রাশেদ, এখানে আপনার প্রশ্ন আছে। আমরা কিন্তু আমাদের মনে আছে যে আপনাদের আমির স্বয়ং বলেছে নির্বাচন নিয়ে আপনারা অস্থির হচ্ছেন কেন, নির্বাচন কেন এত দ্রুত করতে হবে। এবং আমরা এটাও দেখেছি আপনাদের কিছু বক্তা তারা বলেছেন মানে ইউনূসকে একেবারে পর্যন্ত রেখে দিতে এবং তার জীবদ্দশায় যেন নির্বাচন না হয় এই দাবিও এই জন্য দোয়া করতেও দেখেছি। হ্যাঁ, এবং 29 সাল পর্যন্ত রাখার কথাও কিন্তু আমরা সেই সময় দেখেছি। কাজে আপনি যেটা বলছেন যে আমরাও নির্বাচন চেয়েছি, এই দুটো বক্তব্যের সাথে কিন্তু আগের বক্তব্য মিলছে না। নির্বাচনের 10 দিন আগে আপনাদের জনাব আমাদের যে শফিক সাহেব উনি বলেছেন আসুন আমরা জাতীয় সরকার করি, যেখানে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। 10 দিন আগে আপনি কি ভুলে গিয়েছেন? এইটা কেন? যখন সারা দেশের মানুষ এটা কেন? না, আমি এই প্রশ্নের উত্তরটা আপনার মাধ্যমে জানতে চাই। আমি আপনাকে বলি, একটা করে বলি আর কি। পলাশ ভাই যে বিষয়টি বলেছেন যে আমাদের বক্তারা দোয়া করেছেন বলেছেন, এইটা বক্তারা কথা অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমাদের স্টেটমেন্ট, আমাদের মেইন যারা স্পোকম্যান ছিলেন তারা কি বলেছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে। যে আমাদের দলের পক্ষ থেকে একেবারে কনক্রিট ভাবে বলা হয়েছে যে নির্বাচন বিএনপি তো চাচ্ছে ফেব্রুয়ারিতে, তো তারা ফেব্রুয়ারিতে চায় কেন? 90 দিনের মধ্যেও তো করা সম্ভব হইতো। ইভেন তারা ডিসেম্বরের মধ্যে করতে পারে নির্বাচন, এরকম বক্তব্য কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং কিভাবে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে পারবে সেটিও বলা হয়েছিল। এবং একই সাথে সেই নির্বাচনের আগেই গণভোটও কি করে বাস্তবায়ন করা সম্ভব সেভাবেও কিন্তু বলা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে। সুতরাং কামরুজ্জামান রতন ভাই, আপনারা তো আগে গণভোট করে তারপরে নির্বাচন চেয়েছেন, সেক্ষেত্রে তো নির্বাচন আরো পিছিয়ে যেত। নো, আপনারা তো এই সময়টাতে গণভোট আগে চেয়েছেন। পলাশ ভাই, আমরা বলেছি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব, তার আগেও গণভোট হওয়া সম্ভব, সেটা আমরা বলেছিলাম আর কি। তো এখানে কামরুজ্জামান রতন ভাই যেটি বলেছেন যে কি বলে 10 দিন আগে আমিরে জামাত এই কথা বলেন নাই যে নির্বাচন দরকার নাই। তিনি বলেছেন যে, আবার আরেকটা পয়েন্ট বলি রতন ভাই, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এটি শুধুমাত্র তার একার বক্তব্য বলে নাই, তিনি কোট করে বলেছেন যে বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তৎকালীন বিএনপি সভাপতি, তিনি বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছি। এই প্রেক্ষাপটগুলোকে সামনে রেখেই যদি শেষ পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু রেকর্ডেড আছে, আপনি মাথা নেড়েন না রতন ভাই, এগুলো আমরা বললে হয় না আর কি। সুতরাং এইগুলো সেটেল। আমি এখানে যে ইস্যুটাতে ছিলাম আর কি, এটা কেন বললাম যে এরকম ওই কৌশল এমন করিয়েন না যে কৌশলগুলোর খেসারত জাতিকে দীর্ঘদিন ধরে দিতে হবে। এবং এই যে
আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আমি চুপুকে ডিফেন্ড করে নয়, কিন্তু আমার দুঃখ লাগে এটা, কিছুক্ষণ আগে অফলাইনে কথা বলছিলাম রতন ভাইয়ের সাথেই, যে আমাদের দেশে কি একটা দুঃখের বিষয়, রাষ্ট্রপতিদেরকে খুব ভালোভাবে বিদায় নিতে দেখা যায় না। এই যে প্রত্যেক মানে দল পরিবর্তন হলেই দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রপতি আগে থাকেন তাকে খুব অপমানজনক বিদায় নিতে হয়। আজকের ঘটনাও কিন্তু তাই হলো আর কি। কেন আমি আমরা একটু- প্রথম অধিবেশনের আমাকে পরে একটু সুযোগ দেন অ্যাঙ্কর, আমি একটু জি, রিকোয়েস্ট জি, করলাম। জি। দেখেন যেই দেশে একটা না না একাউন্ট তবে শেষ করি আমি প্লিজ, আমি বলছি যে আপনারা প্রথম অধিবেশনেই যখন অধিবেশন কন্টিনিউ হয়ে গেল তখন কিন্তু সুযোগ ছিল যে এ ব্যাপারে ফয়সালা করে ফেলা। যাই হোক, এখন পাস্ট ইজ পাস্ট, অনেক কথাই কিন্তু আসতেছে। এখন সব মিলিয়ে মূল বিষয় যেটি আর কি, যে প্রত্যেকের আমলনামা আমাদের কাছে ক্লিয়ার আছে, কে কি অপরাধ করেছে, কে কি অন্যায় করেছে। এ দেশের নাগরিক হিসেবে হ্যাঁ তিনি ইনডেমনিটি যেটুকু পাবেন, এর বাইরে বাকি কি কি আছে সেগুলো কিন্তু আপনাকে আমলে নিয়ে আসতে হবে। আজকের আলোচনার মধ্যে কিন্তু এটাও চলছে, তা নিয়ে আপনি খেয়াল করেছেন কিনা, যে এই রাষ্ট্রপতিকে আর যাই হোক না কেন বিএনপি বিচারের আওতায় আনবে না। এই যে একটা আক্ষেপ মানুষের মধ্যে তৈরি হয়েছে, এই প্রশ্নের এই উত্তর আসলে আমি আক্ষেপটার জবাব- পরবর্তীতে করতে চেয়েছিলাম এই প্রশ্নটা কামরুজ্জামান। আমারও ছিল হ্যাঁ, কামরুজ্জামান রতনের যে- কাছে, যদি একটু উত্তর এই দিতেন, আপনারা কি আক্ষেপগুলো- তার এই বিচার আক্ষেপগুলো করবেন না BNP কে সেফ এক্সিট দিবেন? দূর করতে হবে, ফেস করতে হবে। আমি তো রাশেদ ভাই তো সবই তো একটা অনুমান নির্ভর কথা মানে বলছেন। আমি অনুমান বলি নাই, এগুলো আলোচনা চলছে, স্পেকুলেশন সেগুলো আমি একটা শব্দ, বলছি। এটা আমি বলি, আপনি ওয়েট করেন। ব্যক্তিগতভাবে ও পেশেন্ট হিসেবে কি করেছে জানা নাই, বাট আমি যতগুলো অথেন্টিকেশন কিছু মেসেজ তো দিলাম, ওর অপকর্মের যত ফাইল আছে আপনি দেখেন, বিএনপি তাকে বাঁচাবার কোন ইন্ডিমনিটি দিয়ে তাকে বাঁচাবে, এইটা একটা অনুমান নির্ভর কথাবার্তা। আমি আপনাকে দেখেন আজকে আবার কিন্তু এই আলোচনার মধ্যে যেটা আসার কথা না, গণভোটের ব্যাপারে, এই গণভোট একই দিনে হোক। এই যে আমার সাংবাদিক ভাই যে বললেন আপনারা আগে চেয়েছিলেন গণভোট, তারপরে এই আমাদের যে সালাউদ্দিন সাহেব একই দিনে যে ভোট, গণভোট এবং আমাদের জাতীয় ইলেকশনটা, এটা কিন্তু সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে এখন মানে এটা হয়েছে। এখন 71 এর মতামতের মধ্যে আমাদের কি মত ছিল না, এই ভোটগুলো কি আমাদের ছিল না? 71 এর এখন যে একক দাবিদার আপনারা হয়ে যাচ্ছেন, 71 গণভোট মানে আপনারা, এই কথা কিন্তু আমি মানব এটা না। আমরা কখনোই বলি নাই রতন ভাই, আমরা কখনোই এটা বলি নাই। এখন যে এই আপনারা ভোট- গণভোটের যে আমরা উল্টা ব্যাপারগুলো- বলেছি রতন ভাই, একটু আমরা বলেছি যে এই 71 এর মধ্যে ম্যাক্সিমামই তো বিএনপি যদি যেহেতু বলছে যে 52% ভোট পেয়ে তারা ক্ষমতায় আসছেন, তাহলে 71 এর 70% এর মধ্যে তো ওনারাই বেশি। তারপরেও কেন তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না, আমরা এটা বলেছি। এখন হলো কি, আমরা জাতীয় দল করি, আমার একটা সাংগঠনিক কাঠামো আছে, সাংগঠনিক আমার চিন্তা আছে, আমার মানে পার্লামেন্টের একটা ডিসিশন আছে। এই ডিসিশনটা এই যে আজকে মহাসচিব বিএনপি কি বলেছেন, যে আমাদের শুধু জুলাই সনদ আমরা অক্ষরক পালন, শুধু এটা না, এই গণভোট সহকারে অন্যান্য যেটা আপনারা বলতে সেটেল না, এইটা নিয়ে আলোচনার টেবিলে বসে এটা সমাধান হবে। সুতরাং আমি আবার বলছি, অনুমান নির্ভর কথা বলে রাজপথকে গরম করার মতো কোনো অনুমান করি নাই, পাচ্ছেন না। সবগুলো পয়েন্ট আউট করেছি তথ্য ভিত্তিক। আপনাকে আমিও তথ্যের গুলো উত্তরটা আমি দিলাম, কোথাও বিএনপি ফাঁক যোগ দিয়ে বাংলাদেশের রাজনীতি হওয়ার সুযোগ নেই। বিএনপি জনগণের মন পেতে হলে দিয়ে দিছে, এই যে অক্ষরে যে বাস্তবায়ন করতেছে না রতন ভাই, আপনার খুব ভালো লাগে যে আপনি আপনারা কিছু ব্যাংক সত্য কথা বলে রেজুলেশন ফেলেন। নিয়ে বলেছিলেন না অ্যাসালামকে ফিরিয়ে আনবে, আপনারাই তো বলেছিলেন। এখন যখন এই জিনিসটা যখন এই আমরা চাপ প্রয়োগ করেছি, আমরা চাপ আপনি প্রয়োগ না দেখেছেন, করলে তো আপনারা এখন কি আর বলতে বলে পারবেন ফেলতেন। অ্যাসালামকে আবার বিএনপি ফিরিয়ে আনছে? এরকম কোন আপনার অনুমান আমি আপনাকে বলছি তো, অনুমান BNP নির্ভর না, সেগুলো আলোচনায় এসেছে। আপনি ব্যাংকে না না, আলোচনা আপনারা করবেন তো, বিরোধী দলের কাজ কি, আপনাদের কিছু তো আলোচনা করতে হবে, কিন্তু ধন্যবাদ। সেটা জনগণ বিরোধী কতটুকু দলের গ্রহণ দাবি করবে মেনে নিয়েছেন আপনারা। আর কতটুকু সত্য এবং সত্যতার উপর আপনারা মানে পার্টিকুলার মানে আপনাদের ইনফরমেশন গুলো যদি অথেন্টিকেশন থাকে, আপনারা দেখেন জনগণের কাছে আপনারা তো যাবেন, কোন মুখ নিয়ে আমরা কে কোথায় যাব, কোন দাবি আমরা পূরণ করে যাব। ইনশাল্লাহ রাজপথে আমরাও আছি, একসাথেই ছিলাম, এবং ভবিষ্যতে আমরা মনে করি জনগণের কাছে যে আমরা যাব, ওই 5 বছর এই পরবর্তী যে হবে, এই ধরনের অনুমান নির্ভর আবার একটা এই ধরনের কথাটা বলেন না রাশেদ ভাই। অনুমান নির্ভর কথা বলি নাই রতন না, ভাই, আপনি আমরা দেখেন, পয়েন্ট ভিত্তিক তথ্য ভিত্তিক বলেছি। না না, এটা আপনি তো আপনি তো বললেন যদি আপনিও জীবিত থাকেন আমিও জীবিত থাকি, এই অনলাইনে কথাটা থাকলো যে সবকিছুতে আপনারা সন্দেহ এবং মানে অনুমান নির্ভর কথাটা বলা না, না, ঠিক ভাই, হচ্ছে না। সন্দেহ করি নাই আজকে ভাই। সবচেয়ে আপনারা আলহামদুলিল্লাহ পড়ি, গণভোট নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা পড়ি, প্রকাশ্যে দিবালোকের যে দেশ সংসদে দাঁড়িয়ে কথা দেশ বলেছেন। থেকে আবার সন্দেহের কি আছে এখানে? না না, আমি সন্দেহ বলতেছি আপনার কথা ঠিক না, যে আরেকজন প্রেসিডেন্টকে ইলেকশন করে আপনি সাংবাদিক আপনাকে প্রেসিডেন্ট কি মানে ম্যানিপুলেট করবে, সে কি ফোর্সিক্যালি বাংলাদেশকে ইলেকশন করে দিবে? আপনার কথা তো এইটাই না, 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 যে এখানে প্রেসিডেন্ট আপনি কি করে দিবে আপনারা BNP? এটা এই রতন ভাই, আমি কিন্তু এটা আমার কথা বলি নাই, আমি বলছি যে আজকে মিডিয়াতে এই টপিকই আলোচনা হচ্ছে। আপনার মিডিয়া তো আমি দেখবো না, আমার মিডিয়া বলতে কি, মিডিয়া হলো আপনার আমার বিবেক।
আপনি পার্লামেন্টে কথা বলে আমরা কথা বলবো, মিডিয়া আমাদের কথার মধ্যে দিয়ে সত্যতা যাচাই করে, মিডিয়া তো অবশ্যই আমাদের একটা পার্ট, এই মিডিয়া কথা বলবে, মিডিয়া কথা বলার মধ্যে তো জাস্টিফাইড হইতে হবে এবং এটা সময় এসে বলে দিবে। আমি এতটুকুই বলছি, এই গণতন্ত্র সংগ্রামে সবাই আমাদের ছিল এবং এই পালসটাকে আমরা ধারণ করি, জনগণের পালসটার মধ্যে দিয়ে আমরা তাদেরকেও একটা মানে মর্যাদা দেব। এই কথাটা বলছি তো বিএনপি একজন কর্মী হিসাবে, আমি যতগুলো কথাই বললাম এই কথাটা, আমি একজন বিএনপি কর্মী, পার্লামেন্টের মেম্বার, কিন্তু বুঝতে হবে আমি তো বিএনপি স্ট্যান্ডিং কমিটি বা নীতি নির্ধারণের কোনো ব্যক্তি নই, কিন্তু আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি যতটুকু দেখেছি, এই ওকে যেভাবে দেখেছি, চুপ্পুকে ইনফরমেশন কেন দিলাম, কারণ ও যে অপকর্মগুলো করেছে ব্যক্তিগতভাবে ওই লোকগুলোকে আমি চিনি। সেই প্রসঙ্গের জায়গাতেই আমরা কিন্তু আছি যে এখন বিএনপি সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা আইনগতভাবে নেবে কিনা। অবশ্যই নেবে, অবশ্যই নেবে। আমি এই প্রশ্নটাতে আমি বললাম যে অবশ্যই নেবে, আপনারা একটু অপেক্ষা করেন। তানিয়া, রতন ভাইয়ের কাছে আমার একটা জি প্রশ্ন জি আছে। অবশ্যই। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমাদের রতন ভাই সহ আমাদের বেশ কিছু সংসদ সদস্য সরকার দলীয় শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একদম ক্লিয়ার কাট আছে, রতন ভাই যে ভাষায় শুরুতে কথা বলেছেন না এরকমই বলেছেন আর কি। আবার রতন ভাইয়েরা এরকম কয়েকজন ছাড়া ম্যাক্সিমাম সংসদ সদস্য বিএনপির চুপ্পুকে একদম নিরঙ্কুশ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, একদম খুব খুশি খুশ হালতে, কেন মানে এরকম কেন, মানে একটু জানতে চাচ্ছিলাম আর কি, প্লিজ। ভাই, আপনারা গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করেন, যার বিশ্লেষণ যেভাবে, আমি আমার কেন বিশ্লেষণটা দিলাম আমার কাছে, যে ওই কথাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে ওই টকশোতে এনে অ্যাঙ্করকে বলেন, তাকে এনে তার কাছে উত্তরটা যান। নিশ্চয়ই আমি যদি আমার কথাটা বলি তাহলে তার মত প্রকাশের স্বাধীনতার উপর আমার হস্তক্ষেপ করা হবে। সুতরাং আমি এটাই বলবো। এখন শুনেন, আমি তো বলতে পারতাম ওই যে আজকে আমাদের মানে মাননীয় যে আজকে আমার অস্থায়ী যে উনি বলছেন যে ফেসিস্টের আগে নিয়োগ হলো, এখন সে লাস্টে ভালো কাজ। এখন কথা কি আমি বলবো জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমার কথা কি জানেন, এই ব্যক্তি কোনোদিনই জয় বাংলার বাইরে সে যাবে না, এইটাই হলো ওর মস্তিষ্কে মননে, ওর এইটাই। আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জগদ্দল পাথরকে জাতির কাছ থেকে একটা পবিত্রতার সুযোগ দিয়েছে। আমরা মনে করি এইদিকে আমরা থাকি এবং তার বিচারের প্রত্যাশা অবশ্যই আমি আপনার সবাই আমরা করি। নিশ্চয়ই আমরা আলোচনা চালিয়ে যাব, কারণ জামায়াতের আমির বলেছেন হঠাৎ করেই, আমরা জানি যে দলের বিষয়ে যে জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল ত্রুটি হয়। এটি আসলে গত কয়েকদিন সাতক্ষীরা 4 আসনের একজন এমপির ঘটনার কারণেই আসলে বক্তব্য তিনি দিয়েছেন, যতটুকু বিভিন্ন গণমাধ্যম বলছে। আমরা আলোচনা শুরু করতে চাই। রাশেদুল ইসলাম রাশেদের কাছে আমাদের অতিথির প্রশ্ন আছে, মেহেদী হাসান পলাশীর সরাসরি। জনাব রাশেদুল ইসলাম রাশেদ, আজকে যে বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব, আমি দেখলাম যে জামাতের আমির আজকে খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমরা মানুষ হিসেবে ভুল করি, আমাদেরও ভুল হয় এবং আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা ব্যবস্থা নিব। আমিও মনে করি এই বিষয়টি যখন এসছে আমাদের গণমাধ্যমগুলোতে এবং মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়েছে এই ভিডিওটা, তখন আমি নিজেও এটা নিয়ে অনেক লেখালেখি করেছি। আমি বলেছিলাম যে এটা ভুলটা শুরুতেই স্বীকার করে নিয়ে যদি মানে তারা এই বয়ানটা যদি শুরুতে দিত তাহলে হয়তো এই পরিস্থিতি আজকে দাঁড়াতো না। কিন্তু প্রথম দিকে আপনাদের দলীয় কর্মীরা বা আপনাদের যে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা এবং দলীয় অনেক নেতারাও এটাকে এআই, তারপরে দ্বিতীয় বিয়ে, আবার আজকে দেখলাম মানে জামায়াতের আমিরের এই বক্তব্যের পরে আরেকজন এমপি বললেন যে ওই মহিলা সেবা করতে চেয়েছিল তার, এবং সে কারণে তার বাবা মা নিয়ে গিয়ে তাকে সেবা করতে দিয়েছে। আচ্ছা, আপনি আরও যে ভিডিওগুলো, আরও বোধহয় 2টো মেয়েকে পাইলাম, তারাও কি ওনাকে সেবা করতে চেয়েছিল? এটা আমার একটা প্রথম প্রশ্ন। আমি প্রথম প্রশ্নগুলো করে নিই। 2 নম্বর হলো, উনি এই যে তার দ্বিতীয় বউ নিয়ে গেলেন, উনি আমরা তো দেখি না উনি প্রথম বউ তো নিয়ে গেলেন না হোটেলে, সবসময় দ্বিতীয় বউ নিয়ে কেন যাচ্ছেন ওনারা? এই মানে হোটেলে যেতেই কেন যাচ্ছেন? এই যে বিষয়গুলো, আর এই যে একজন মানে প্রাপ্তবয়স্ক নারী কি করে আরেকজন প্রাপ্তবয়স্ক পুরুষের কাছে এভাবে সেবা করতে যেতে পারে, এটাই কিভাবে বৈধ? মানে ইসলামের কোন দৃষ্টিতে এটাকে আপনারা বৈধতা দেবেন? জি, ধন্যবাদ আপনাকে পলাশ ভাই। কয়েকটি বিষয় বলেছেন। আমিরে জামাত যেটি বলেছেন যে আমরা ফেরেশতাদের দল নই, ইটস ট্রু, মানে এটাই হলো হওয়ার কথা এবং এটি সবাই সবসময় আগে মানতে হবে এবং এর আলোকে আমাদের কথাও বলতে হবে। এবং আমি মনে করি যে এটি তিনি আমাদেরকে হয়তো ইন্টারনালি বলেছেন, পাশাপাশি পাবলিকলি বলে এটি আমাদেরকে জাতির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বিশ্বাস যে
জামাত ইসলামীর আমরা যারা কর্মী আছি তারা সবাই এই মেসেজটাকে ধারণ করবো। আমি এটি একটু বলে রাখি এরকম যে আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমরা আসলে দলের মধ্যে এই চর্চাগুলো ব্যাপকভাবেই করি, অর্থাৎ আত্মশুদ্ধি পরিশুদ্ধির বিষয়টি এটি আমরা ব্যাপকভাবেই করি। আপনি হয়তো জানবেন না, যেহেতু আমাদের ইন্টারনাল ব্যাপার। আমাদের কার্যকরী পরিষদ যেটা ছিল ইসলামী ছাত্র শিবিরের, সেটি প্রতি 6 মাসে একবার নিয়ম ছিল যে যারা এরকম নৈতিক কারণে সংকটে আছে অথবা যাদের সদস্য পদ মুলতবি করা লাগবে, বাতিল করা লাগবে, এই পর্যালোচনাটা 6 মাসে একবার করে করা হতো আর কি। বছরে 2 থেকে 3 বার কার্যকরী পরিষদের অধিবেশন হতো, সেই অধিবেশনে হবে। কিন্তু কেন্দ্রীয় সভাপতি যেহেতু কার্যকরী পরিষদের সভাপতি, তিনি অনুমতি নিয়ে রাখেন যে আমরা এরকম একটি বিষয়, সেন্সিটিভ ইস্যু, এবং এগুলা যদি ইমিডিয়েট সমাধান না করা হয় তাহলে সংকট তৈরি হয়। বিধায় তিনি প্রতি মাসেই এই বিষয়ে আলোচনা করতে চান সেক্রেটারিয়েটে, এবং আমরা সেটি করতাম প্রত্যেক মাসে সমস্যা সমাধান। ইভেন এরকমও হয়েছে আমাদের একজন কেন্দ্রীয় সভাপতি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি এই করতাম শব্দটা, আমি বলি করতাম শব্দটা কেন ব্যবহার করছেন? আমার প্রশ্নটা হলো যে আপনি এই করতাম শব্দটা ব্যবহার করছেন কেন, এবং আমি বলি এবং করতাম শব্দটা কেন বলছেন? না, আমার কথাটা শেষ হয়নি। আমার আগে এরকম একজন কেন্দ্রীয় সভাপতি ছিলেন, যিনি 15 দিন পর পরে এই বিষয়টি তারা পর্যালোচনা করতো, এবং ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী সমান তালে এখন পর্যন্ত এই ব্যাপারটি পর্যালোচনার মধ্যে রেখেছে। কিন্তু এরপরেও তো আমি বলেছি যে এখন কে গোপনে কোন বিষয়টি করছে সেই সবকিছু, এরকম তো হতে পারে যে আমাদের কাছে ইনফরমেশন এত স্পেসিফিক আসে নাই, বিধায় হয়তো গাজী নজরুল ইসলামের বিষয়টি আমাদের কাছে এরকম অত অপ্রত্যাশিত ভাবে, দুঃখজনক ভাবে এবং অত্যন্ত মর্মান্তিক ভাবে, বা জাতির কাছে আমাদের সামগ্রিক ভাবে একটি জামাত ইসলামের মতো একটি সংগঠনের ব্যাপারে এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। এটি আমার বিশ্বাস যে আমাদের ব্যাপারে সারা দেশের সকল মানুষ, সারা বিশ্বের অনেকেই যারা আমাদেরকে জানেন চিনেন, তারা খেয়াল করেছেন। এই জন্যই আমিরে জামাত তিনি বলেছেন যে আমরা ফেরেশতাদের দল নই, তবে আমরা আত্মশুদ্ধির ব্যাপারে, নিজেদের পরিশুদ্ধির ব্যাপারে খুব সিরিয়াস আছি। সেকেন্ড, আপনি যেটি বলেছেন যে আজকে একজন সংসদ সদস্য সাতক্ষীরারই তিনিও আরেকটি বক্তব্য দিয়েছেন যে মেয়েটি সেবা করতে গিয়েছে, তার পরিবার তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছে, এরকম তিনি বলেছেন। এখানে আমি রতন ভাইয়ের সাথে অফলাইনে বলছিলাম এই বিষয়টি, যে দেখেন তিনি টোটাল বক্তব্যটি একজন জনশক্তি, মানে এই মুহূর্তে সাতক্ষীরাতে কিন্তু ব্যাপক সংগঠনের মধ্যেও খুব মানে ব্যাপক মর্মান্তিক পরিস্থিতি চলছে আর কি। কি বলে, পরবর্তীতে জনশক্তিদের নিয়ে বসার পর, জনশক্তিদের পক্ষ থেকে প্রশ্ন করার পর একটা থাকে এরকম বলেছেন যে এই মেয়ে তো এরকমও বলেছে। এই যে এই কথাটা বলার কারণে সেটা কোর্ট হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করেছি আজকে, যে সন্ধ্যার পরে ফোন করেছি, যে এই টাইপের বক্তব্য আপনি কেন দিলেন? উনি বলছেন যে আমি আসলে এই বক্তব্য দেইনি, পুরো বক্তব্যের মাঝে মেয়েটা যে আজকে এরকম তথ্য বলছে সেটা কোট করার কারণে আজকে আমাকে এটা কি বলে মিডিয়াতে চলে আসলাম। অর্থাৎ এটির অর্থ এই নয় যে জামাত ইসলামী ওই মেয়েটার বক্তব্যকে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে, বরঞ্চ আমি আরো ফোন করে ওনাকে এই কথা বলেছি, এবং কেন্দ্রীয় একজন স্টেট সেক্রেটারি জেনারেলকেও আমি ফোন করে বলেছি যে জামাতের কোন জনশক্তির এখন দায়িত্ব কি যে ওই মেয়ে কি বললো এবং জিএম নজরুল কি বললো সে দায়িত্ব নেওয়া সম্ভব জামাতের ইসলামের পক্ষে? এটি আমি অলরেডি ইনফর্ম করেছি। সেকেন্ড আর থার্ড, আপনি বলেছেন যে দ্বিতীয় বউকে নিয়েই কেন যায়। আমি তো বলেছি আপনাকে যে জিএম নজরুল ইস্যুতে আমার মনে হয় না যে আমাদের এখন আর কোনো কথা বলার দরকার আছে। তিনি এখন পাস্ট, এবং তিনি বাংলাদেশের একজন ঘৃণিত ব্যক্তিত্ব, এবং তার কারণে ইসলামের নামে আমরা রাজনীতি করি, জামাত ইসলামী আন্দোলন করি, এবং সেই ইসলামী আন্দোলনের মধ্যে তিনি একটি কলঙ্ক লেপে দিয়েছেন। এটি আমাদের জন্য মুছতে হয়তো একটু সময় লাগবে। আমি এই জন্য আর তার ব্যাপারে কোনো কথা বলতে রাজি নই। আমরা তো কথা বলি নাই, কিন্তু কথাটা কিন্তু মানে আপনাদের দিক থেকে এসছে, কারণ জামাতের আমির যখন এই কথাটা বলেছেন, আমি ব্যাখ্যা দিলাম, তিনি ওই বক্তব্য দেন নাই, তিনি কোট করেছেন ওই প্রশ্নের উত্তরের খাতিরে মহিলা কি বলেছেন সেটা উল্লেখ করেছেন। না, আমি সেই জায়গায় আসছি যে আপনারা শুরুতে কিন্তু এই গাজী নজরুল ইসলামের বিষয়টা শুরুতে স্বীকার করেন নাই। আপনারা শুরুতে তাকে এআই বলে মানে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, এবং আমি পার্সোনালি যখন এটা নিয়ে লিখেছি আমাকে আমি বলি কথাটা বলতে দেন, আমি যখন পার্সোনালি লিখেছি আমাকে শত শত আক্রমণ, গালিগালাজ এটা ব্যাপকভাবে হয়েছে। আমি কথাটা শেষ করি, প্রশ্নটা শেষ করি। প্রশ্নটা শুরুতেই বুঝেছি, কিন্তু আমি মিস্টেকলি পার হয়ে গেছে, একটু বলি। আর সেটি হচ্ছে যে অনলাইন এই বিষয়, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে রতন ভাইয়ের সাথে একদিন কথা হচ্ছিল, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আমরা খুবই শঙ্কিত, টেনশনে আছি যে কোথায় যে কে কার দলের পক্ষ হয়ে দলের কর্মী সেজে কথাবার্তা বলে। ইভেন ওইটাকে কেন্দ্র করে আবার দেখা যাচ্ছে দলেরও অনেকেই আবার মনে করে যে এটাই রিয়েল, এরকম মনে করে আর কি। এই যে একটা ভালনারেবল সিচুয়েশন, এটির দ্বারা কিন্তু আমরাও আক্রান্ত, জামাত ইসলামী আক্রান্ত, অন্যান্য রাজনৈতিক দলও হয়তো কিছুটা আক্রান্ত। অর্থাৎ দলের একান্ত সমর্থক হওয়ার মতো নিজ দায়িত্বে সে দলের অনেক মানে নীতি নির্ধারণী ব্যক্তিদের মতো করে লেখালেখি কথাবার্তা
বলে ফেলছেন। আমরা যখন রাতের বেলা এই রাত 1টার সময় যখন এইটা দেখলাম আমরা যে লেখালেখি করছে যে এআই, আমরা তাৎক্ষণিক বলেছি যে এটা কোনোভাবে এআই নয়, এবং যারা এই কথাগুলো বলছেন তারা না জেনে না শুনে বলছেন আর কি। এবং দলের পক্ষ থেকে সারা দেশে চিঠি দিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কেউ কোনো কথা লিখবেন না, বলবেন না, এবং ইয়েসও না নো না। না না, কিন্তু আপনাদের আমি বলি এখানে আপনাদের মানে আমাকে যারা অ্যাটাক করেছে, গালিগালাজ করেছে বা সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করেছে এআই, এবং পরবর্তীতে এটা দ্বিতীয় বউ এই প্রচারণাটা যখন দিয়েছে, সেটা কিন্তু সবাই আননোন না, অনেক পরিচিত আইডি থেকে, পরিচিত পেজ থেকে, আমি নাম বলছি না তো যেহেতু তাদের এখানে আসার সুযোগ নেই, তো অনেক পরিচিত আইডি আমরা জানি তারা কারা, তারা কিন্তু এই প্রচারণাটা দিয়েছে। এবং আমরা পরবর্তীতে যেটা দেখলাম যে এই মেয়েটার সাথে এবং এই যে কাজীর যে কাজীর বক্তব্য কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এইটা তার ওনার ওয়াইফ যেটা যেভাবে বলেছিল যে আমরা সবাই মিলে থেকে পারিবারিকভাবে বিয়ে দিয়েছি কাজী অফিসে গিয়ে, কিন্তু কাজী অফিস কিন্তু বলেছে যে না, বিয়েটা অন্য কোথাও হয়েছে এবং সেখানে তারা ছিল না, সেখানে তখন ছিল না, বাট টেলিফোনে তাকে বলা হয়েছে যে তোমরা এটা করো, মানে তুমি এটা এভাবে লিখে এটা সই করো। তো এখন আপনি বলেন যে কাজী অফিসে যেটা স্বাক্ষর করলো বা যেটা করলো সে টোটালটাই কিন্তু ওভার টেলিফোনে হয়েছে। তো এইখানেই কিন্তু এক ধরনের এটাকে ধামাচাপা দেওয়ার এক ধরনের চেষ্টা আমরা দেখতে পেয়েছি, এবং পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়ায় একেবারে বেরিয়ে এসেছে এবং কোনোভাবেই ধামাচাপা দেওয়া যায়নি, সে কারণে আপনারা এটা স্বীকার করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি বলি 5 তারিখে, আমি আরেকটা কথা বলি, 5 তারিখের পরে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি শুধু না, আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আমরা সাংবাদিকতা করি তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেই হয়। আমি অন্তত অসংখ্য জামায়াতের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কর্মীদের এই ধরনের মানে অর্থাৎ যৌন বিভিন্ন অপকর্মের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি 5 তারিখের পরে, যেটা 5 তারিখের আগে কিন্তু আমি বলছি 5 তারিখের আগে আমরা দেখিনি। তার মানেটা এটা কি যে জামাত আগে নিজেদেরকে মানে অবগুণ্ঠিত রাখতো, সে কারণে তারা ভালো ছিল, বাট যখন তারা মানে একেবারে বাইরে চলে এসছে তাদের বাইরে, তখন তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। না, এখানে আপনি লাস্ট যেটা বলেছেন যে আমরা পূর্বে খুব নিজেদেরকে কি বলে গোপনে এই তথ্যগুলো রাখতাম, এখন রাখছি না। বিষয়টি অবশ্যই এগুলো গোপনই রাখতে হবে। ইসলামের নীতি হচ্ছে আপনাকে যে কোনো অন্যায়কে আপনি প্রকাশ করে দিবেন, বিষয়টি এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কারোর গুনাহকে, কারোর ভুলগুলোকে তুমি গোপন রাখো, দোষ ত্রুটি গোপন রাখতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি গোপন রেখে যদি আমার দলকে পরিশুদ্ধ করার কাজে স্যাটিসফাইড থাকতে পারি, সেটি আমাকে করতে হবে, সেটি মানে সিস্টেম। এবং এটি যে কোনো কি বলে আপনি মুহাক্কিক আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করলে এটি ক্লিয়ার হতে পারবে না। সেকেন্ড হচ্ছে আপনি যেটি বলেছেন যে আপনাকে অনেকেই গালাগাল করেছে বা সেখানে নোংরা কথা বলেছে, আমরা আপনাকে বলতে চাই যে আমাদের দলের পক্ষ থেকে আপনি কখনো কোনো স্টেটমেন্ট পেয়েছেন কিনা, কেন্দ্রীয় সংগঠন বা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা, জেলা পর্যায়ের কোনো নেতা, উপজেলা পর্যায়ের কোনো নেতা কি এরকম কেউ বলেছে যে সেটি এআই অথবা এর ব্যাপারে কোনো টার্মিনাল বক্তব্য কি কেউ দিয়েছে? দেয়নি। দিবে কেন? কারণ কেন্দ্রীয় সংগঠন যখন বলে ফেলেছে যে এই টপিকটা যে পর্যন্ত আমরা কনফার্ম না করছি, ইনফরমেশন জাস্টিফাই করে আমরা কনফার্ম না করছি, ততক্ষণ পর্যন্ত কেউ এটা আর কিছু বলবেন না আর কি। এক। সেকেন্ড হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবেও মিডিয়াতে যাব, আমাকে ডেকেছে, আমি কি বলবো আমি এই টাইপের জিজ্ঞেস করেছি কেন্দ্রীয় সংগঠনকে, ওনারা বলেছেন এই বিষয়টি বলা যাবে না। ওই জিএম নজরুলের কিন্তু আরো একটা ভিডিও যখন বের হয়ে গেছে, মানে ওনার তো বেশ কয়েকটা ভিডিও বের হয়ে গেছে, দ্বিতীয় ভিডিওটা বের হওয়ার পর আমরা কনফার্ম হয়েছি যে এটা নিয়ে আর কোনো ডাউট রাখার দরকার নাই, তিনি অপরাধী, অন্যায় করেছেন, সে ব্যাপারে দলের সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার। কিন্তু দেখেন আমার দল ইসলামের নীতি রুলসকে কিভাবে ফলো করে। আমি জিজ্ঞেস করেছি যে এটার ব্যাপারে ডিসিশন নিচ্ছেন না কেন, ওনারা বলছেন যে ইসলাম কি বলে, তুমি আগে এখানে আয়াত বের করো, হাদিস বের করো। এই ঘটনাটি সত্য প্রমাণিত হবে তখনই, প্রমাণিত না আমরা সিদ্ধান্ত ফাইনালি জানাই দিব তখনই যখন ওই ব্যক্তি স্বীকার করবে এটা। জিএম নজরুল ইসলামকে স্বীকার করতে পারেন, বলতে পারেন সে যদি স্বীকার না করে আজীবন স্বীকার করতে পারবে না, এরকম সুযোগ নাই ইসলামে। অবশ্যই তাকে সেই পরিস্থিতিতে নিয়ে আসতে হবে আমাদেরকে, কেন সে স্বীকার করবে সেটা তথ্য প্রমাণ উপস্থাপন করে করতে হবে। কিন্তু তার নিজ মুখে নিজ কানে শুনতে হবে আপনাকে যে তিনি কনফার্ম করেছেন হ্যাঁ দিস ইজ। এই বিষয়টির জন্য সংগঠন জনশক্তি, কিন্তু কেউ যদি কখনো স্বীকার নাই করে, আমি প্রশ্নটা করি, যদি কেউ ধরেন সারকামস্টেন্সের যত এভিডেন্স আছে, আমার কাছে সমস্ত এভিডেন্স আছে,
মানে এই যে ভিডিও বলেন বা অন্যান্য এই যে এখন তো ডিএনএ বা অন্যান্য নানা রকম বিষয় আছে পরীক্ষার করে আমরা সব পেলাম, কিন্তু কোনো একজন লোক একেবারে মানে সিরিয়াসলি হয়ে থাকলেন যে তিনি স্বীকার করবেন না। না না, আমি তো বলেছি যে তাকে ওই সিচুয়েশন ওভার করবে, কি বলে, ডিসক্লোজ করতে হবে তার সামনে। কেন তাকে অস্বীকার উনি তারপরে অস্বীকার করলেন যে না এটা ঠিক না। অস্বীকার করবে না, উনি অস্বীকার করলেন, ধরেন উনি অস্বীকার করলেন, ধরেন উনি অস্বীকার করলেন, লজিক্যালি আমি বলছি, আমি লজিক্যালি বলছি, ধরেন তিনি সবকিছু দেখার পরেও তিনি অস্বীকার করলেন যে না আমি স্বীকার করি না, যেহেতু তিনি জানেন যে এই ধর্ষণের বিচার ইসলামে খুব কঠোর এবং তার মৃত্যুদণ্ড হতে পারে, কাজে এই স্বীকার করার সাথে সাথে তার মৃত্যুদণ্ড হতে পারে। না না না, এখানে আমি আপনাকে বলি পলাশ ভাই, একজন ব্যক্তিকে যদি এরকম হয় যে ডিএনএ টেস্ট তার সামনে উত্থাপন করা হয়েছে, তার তো এখানে অস্বীকার করার কোনো মূল্য থাকে না। উনি করলেন ধরেন না, তার আর মূল্য নাই, তার বক্তব্যের আর কোনো মূল্য নাই। হ্যাঁ, সেটা আপনি বলেন যে, কিন্তু আপনি বলছেন যে তাকে স্বীকার করতে হবে। ডিএনএ টেস্ট করতে পারছি না একদিনের মধ্যে। আমি বলছি আপনি একটা অন্য বিষয় বলছেন তো, যে যেহেতু ইসলামের ল হলো স্বীকার করতে হবে, তো এখন কেউ যদি আদৌ স্বীকার না করে কিন্তু আমি তার ডিএনএ পাচ্ছি, আমি হয়তো সমস্ত সাক্ষী প্রমাণ বলছে যে না ঘটনাটা সত্য, প্রত্যক্ষ সাক্ষী। আমার কথা শেষ করতে দেন আপনি। আপনারা কথা শেষ করার মধ্যে সময় যদি শেষ হয়ে যায়, পার্ট হওয়ার সুযোগ আছে কিনা, আমি এই মন্দ কাজ থেকে আমি দূরেই থাকবো। আপনি ওটার সাথে যুক্ত আছেন। আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি তানিয়া। জি, 1 মিনিটের মধ্যে শেষ করছি। এখানে এভিডেন্স কনফার্ম হয়েছে, সংগঠনের কাছে এভিডেন্স কনফার্ম হয়েছে, কিন্তু এই এভিডেন্স তাকে কানেক্ট করতে হবে। যেমন আমরাই প্রথমত রাতের বেলা যখন ওনার সাথে কানেক্ট হচ্ছিলাম, সাতক্ষীরাতে চরম বৃষ্টি, নেটওয়ার্ক ফলো করেছে, তাদের কাউকে ফোনে পাওয়া যাচ্ছিল না, অথচ পরিস্থিতি এরকম যে 5 মিনিটের মধ্যে একটা ব্লান্ডার হয়ে যাচ্ছে, তার কনফার্মেশন নিশ্চিত করে আমরা তাকে ক্লোজ করতে আপনি তথ্য উপতে পাওয়ার পরেও তার কনফার্মেশনের জন্য অপেক্ষা করছেন। না না না, এটি ইসলামের রুলস, আপনাকে কনফার্ম করতে হবে তো। না না, আমি এই আবার এই একই জায়গায় আমি প্রশ্নটা কিন্তু আমি এখানেই করেছি যে যদি আপনি ইসলামের রুলস এর কথা বলছেন, এটা একটা ইসলাম সম্পর্কে ভুল বার্তা দেয় যে আমি ডিএনএ পাচ্ছি, আমি সমস্ত তথ্য প্রমাণ পাচ্ছি, কিন্তু তারপরে তিনি ইসলামের কথাই বারবার বলছেন, প্রথমেই তার তো এই ধরনের আচরণ করার কথাই না। প্রথমত তিনি যদি ধর্ম মানেন, আমার কথা শেষ করতে দেন। জি, না আমরা একটু কারণের কাছে আসতে চাই, আসলে অনেকক্ষণ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। সংসদ সদস্যদের কাছ থেকে এই ধরনের আচরণ আসলে দিন শেষে যে পরিবর্তনের জন্য আন্দোলন, যে পরিবর্তনের দেশের কথা আমরা বারবার বলছি, এটি নিশ্চয়ই হতে পারে কোন একটি রাজনৈতিক দলের নেতার এই আচরণ, কিন্তু সংসদ সদস্য তো আসলে সব কিছুর ঊর্ধ্বে, অন্ততপক্ষে সাধারণ মানুষের কাছে, কারণ তাদের প্রতিনিধিত্ব করেন তারা, এবং তারাই হচ্ছে দেশের আইন বানান এবং কিভাবে দেশ পরিচালিত হবে, আইন শৃঙ্খলা তারাই হচ্ছে সব নিয়ন্ত্রণ করেন। সেখানে এরকম একটি আচরণ যখন একজন সংসদ সদস্যের কাছ থেকে আসলে মানুষ দেখতে পায়, রাজনীতিবিদদের প্রতি তাদের যে বিদ্বেষ, সেটি তো নিশ্চয়ই কোনোভাবেই কমে যাওয়ার সুযোগ আর থাকছে না। রতন ভাইয়ের কথা শেষ হলে আমাকে 30 সেকেন্ড এই টপিকে কথা বলতে দিন। আপনি বলেন তাহলে একবারে আমি আপনি বলুন। আচ্ছা, আমি প্রথমত ব্যক্তিগতভাবে একজন সংসদ সদস্য হিসেবে আমাকে কথা বলতে বলেন তো আপা, আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটাই আমার জন্য বা আমাদের সংসদ সদস্যদের জন্য লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক, কিন্তু সর্বোপরি আমরা তো মানুষ, ফেরেশতা নই। আচ্ছা, যেটা বলেছেন আমি, এবং এখন যেখানে রাশেদ ভাই যে কথাটা বললো যে এই ব্যক্তিকে বাঁচাতে চাচ্ছেন না, তো সুতরাং এইটাই হলো আমি মূল জায়গায় আসতে চাই। কারণ এতটুকু আমি বলি, আর আমি পলাশ ভাইয়ের উত্তরটা মানে একটু পরে দিচ্ছি, যেইখানে 71-এর এরকম একটা অপবাদ ঘুচাতে এই জামাত মানে শিবিরকে এতদিন সংগ্রাম করতে হচ্ছে, এখনো সংগ্রাম করতে হচ্ছে মানুষের কাছে। আর মনে হয় যখন আমাদের আমির বিরোধী দলের উনি সংসদে কথা বলে, কথার মধ্যে দিয়ে ওনার যে শালীনতা বা আমার বাচনভঙ্গি, প্রতিটা মানুষ, এবং এই যে রাশেদ ভাইদের আমি বলি 71-এর মানে যা হয়েছে আমরা সবই জানি, ওটা আর বলতে চাচ্ছি না, ওর পরে এইরকম একটা টকবগে জলজলা একটা ঘটনা এই সমাজে ঘটবে এটা আমরা আশাই করিনি। ওই সময়ের জন্য যতটুকু লজ্জিত হতে হয়েছে, আজকে জামাত ইসলামের যেরকম আমির মহোদয় যখন কথা, ওনারা যখন কথা বলে, মানুষ এটা থেকে আশা করে নাই, এইটাই হলো বাস্তবতা। এখন আসেন, আর আমি ব্যক্তিগত এটাকে চরম অপছন্দ করছি এই কারণে, কারণ যেই ভিডিও দৃশ্যগুলো মানুষ দেখেছে, ওই দৃশ্যের পরে আমার ছেলে মেয়ে এই সমাজের
মানুষগুলো একজন সংসদ সদস্যের কাছ থেকে এই আলোচনা করতে আমি লজ্জাবোধ করছি। এখন আমার পলাশ ভাইয়ের ক্ষেত্রে আমি যতটুকু জানি ইসলামে কি আছে, ইসলামে আছে 4 জন যদি প্রত্যক্ষ সাক্ষী হয়। এখন এই বলেছে বা এটা সব সময় মিথ্যা যখনই বলেছে, আমি যদি একটু বলি, মিথ্যা যখনই বলেছে, এখন এই দৃশ্যটা যতজন দেখেছে 4 কোটি মানুষ নয়, তার চেয়ে বেশি দেখেছে। সুতরাং আমার সাক্ষীর জন্য আজকে ভাগ্য ভালো দেশ যদি এই যে আপনারা যখন শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামোর কথা বলেন না, আজকে যদি শরিয়া ভিত্তিক রাষ্ট্র হতো, আমি জানি না আপনাদের হাত দিয়ে তার কি বিচারটা হতো। সুতরাং আমি এই ব্যক্তিকে নিয়ে আর কোনো আলোচনা করতে চাচ্ছি না। তবে এই ব্যক্তিকে যারা ডিফেন্ড করার জন্য আজকে আবার বলেছেন যে এই দৃশ্য সেবার দৃশ্য, বা একটা কথা বলবেন, নারীরাও আমাদের টেস্ট করে। রতন ভাই, এটা কিন্তু কারোর বক্তব্য না, এটা আমাদের দলের কারোর কোনো বক্তব্য না, এটা একটা জাস্ট বক্তব্যের ধারা। আমি শুনলাম এটা সাংবাদিক একজন এমপি বলেছেন, এটা একজন এমপি বলেছেন, ডিফেন্ড করার জন্য বলেছেন। একজন নারী, বেগানা নারী একজন পুরুষকে সেবা তো দূর থাক, টাচ করতে পারে কিনা সেটা নিশ্চয়ই আপনি আইনটা জানেন। এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আপনারা শুধু আমি দোয়া করেন আপনারা যে আমাদেরকে নিয়ে, এই সংসদ সদস্যদেরকে নিয়ে এই ধরনের ঘটনা রটনা নয়, বাস্তবতা যে রতন ভাই আমার একটা প্রশ্ন আছে। কোথায় যাবে সেটা আমাদের এই ব্যাপারে আমাদের আলোচনায়। রতন ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সময় আসলে একেবারেই নেই। রাশেদ ইসলাম রাশেদ, 30 সেকেন্ডই শুধু আপনাকে আমি দিতে পারবো। 30 সেকেন্ড বলতে যাচ্ছি তো। জি 30 সেকেন্ডই পাবেন। মানে এখানে একটা পয়েন্ট আর কি আবারও কারেকশন দিচ্ছি যে মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, যিনি আজকে যার নামে যে কথাটা আসছে যে দ্বিতীয় বউ সংসারী কি বলে সেবাদান সংক্রান্ত, এটা মুহাদ্দিস আব্দুল খালেকের কথা নয়। তিনি বক্তব্যের ধারাবাহিকতায় মেয়ে যে এরকম একটা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে সেটা তিনি জাস্ট কোট করেছেন, আর সাংবাদিক শুধু ওই কোটটুকু মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য বলে চালাই দিয়েছে। এটি আমরা অলরেডি যাচাই বাছাই করে বিবৃতি রেডি হচ্ছে, হয়তো সকালে ঠিক আছে, পাবেন। আমরা এই প্রসঙ্গে হয়তো আগামীতে আবার একটু কথা বলবো, তিনি বক্তব্য দিয়েছেন নাকি আসলে দেননি জানতে পারবো। ধন্যবাদ রাশেদুল ইসলাম রাশেদ এবং একই সাথে কামরুজ্জামান রতন, আপনাকেও ধন্যবাদ। দেশের বাইরের খবর নিয়ে আলোচনা করতে চাই। ভারতের যে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, প্রশ্নপত্র ফাঁস এবং একই সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, সেই আন্দোলন বেশ ছড়িয়েছে। আমরা জানি দিল্লির পরে বেশ কয়েকটি রাজ্যতেও এই আন্দোলনগুলো চলছে। এরই মাঝেই আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বক্তব্যও দিয়েছেন জাতির উদ্দেশ্যে এবং তিনি বলেছেন যে ফাস্ট ট্র্যাক যে আদালত সেটি হচ্ছে গঠন করা হবে এবং প্রশ্ন যাতে ফাঁস না হয় আগামীতে তার জন্য আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে, পরিবর্তন আনা হবে, এরকম নানা খবরাখবর আসলে আছে। কতটুকু এই প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আন্দোলনরত শিক্ষার্থীরা তারা মানছেন কিনা আমরা একটু জানতেই চাই। শম্ভু যুক্ত হয়েছেন আমাদের সাথে, সিনিয়র সাংবাদিক দিল্লি থেকে। অনেক ধন্যবাদ শম্ভু, যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর যে বক্তব্য দিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর আইন করা হচ্ছে এবং একই সাথে তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না। সেই হিসেব করে এই দুইটি তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর পর আন্দোলনের আসলে এখনকার অবস্থাটা কি? আন্দোলন যেরকম ছিল সেরকমই চলছে। দেখতে গেলে আন্দোলন এখন দেখতে গেলে 7টি রাজ্যে ছড়িয়ে পড়েছে, দিল্লি ছাড়া। পুনে, পাটনা, বোম্বাই, জয়পুর, কলকাতা, গোয়া, পাটনা, সর্বত্র জায়গায় আজ দিনে আন্দোলন হয়েছে। কলকাতায় তো লম্বা মিছিল বেরিয়েছে, যেখানে একটু সাময়িকভাবে সিআরপিএফ আবার একটু লাঠিচার্জও করেছে। তো এই ঘটনাটা ঘটছে। প্রধানমন্ত্রী কালকে রাত্রে একটা লেট নাইট ভিডিওতে উনি জানান যে ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করতে হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্ট চালু হয়েও গেছে আজকে। কিন্তু সঙ্গে যে সচিব ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টের, ওনার কে সরিয়ে বদলে আরেকজনকে আনা হয়েছে। প্রশ্নটা তার থেকেও বেশি, আন্দোলন যারা করছে কখনো জনতা পার্টি, তারা 3টে শর্ত যে শুরু থেকে রেখেছিল, তার মধ্যে একটি হচ্ছে সোনাম ওয়াংচুককে সরিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া, এবং সেটা হয়ে উনি ওনার হাঙ্গার স্ট্রাইকও ভেঙেছেন। উনি সেখানে প্রেজেন্ট ছিলেন জেপি নাড্ডা এবং বিজেপির অন্য সদস্যরাও। সেটা বাদে বাকি দুটো যেটা মেন হচ্ছে যে 1 কোটি টাকা করে প্রত্যেকটি পীড়িত ফ্যামিলি যাদের ঘরে সুইসাইড হয়েছে তাদেরকে দেওয়ার, এবং সেটাও মোটামুটি সরকার মেনে গেছে।
দ্বিতীয় আরেকটা নতুন সেটা হচ্ছে যারা প্রোটেস্ট করেছিল গত পরশুদিনের আগের দিন দিল্লিতে, যেখানে এত বিভ্রান্তি হয় শহরে, সেখানে যাদেরকে ডিটেন করা হয়েছে অথবা অ্যারেস্ট করা হয়েছে তাদের এগেনস্ট একটা সভারেন গ্যারান্টি, দেশের গ্যারান্টি দিতে হবে যে তাদের এগেনস্টে কোনো এফআইআর কিংবা ভবিষ্যতে কোনো সরকার বদলালেও কোনো কেস যেন তাদের উপর লাগু না হয়, এবং সেই গ্যারান্টিটাও মোটামুটি সরকার দিতে রাজি আছে। কিন্তু তৃতীয় সেটাই হচ্ছে ধর্মেন্দ্র প্রধান যে শিক্ষামন্ত্রী, ওনার পদত্যাগ নিয়ে এখনো কথা চলছে। কিছু সূত্রে খবর পাওয়া গেছিল কি আগামীকাল উনি মানে আজকে আর কি মানে দিনে 25 তারিখে উনি পদত্যাগ হয়তো দেবেন, কিন্তু আবার অন্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সেরকম কোনো ঘটনা ঘটছে না, উনি ওনার জায়গায় থাকবেন। যেটা ঘটতে পারে আগামী সময়ের মধ্যে 3-4 দিন কি 7 দিনের মধ্যে, যে একটা টোটাল মন্ত্রী সভার মধ্যে একটা রদবদল হওয়ার, যেটা একটা রুটিন রিশাফেল বলা হয়। সেখানে যদি ধর্মেন্দ্র প্রধানকে একটি মন্ত্রী এডুকেশন থেকে সরিয়ে একটা অন্য মন্ত্রিত্বতে তাকে বসানো হয়, তাহলে সেটা একটা হওয়ার চান্স আছে, কিন্তু সেটাও এক্ষুনি কিছু ক্লিয়ার নয়। কিন্তু দেশ জুড়ে একটা আন্দোলন খুব বেড়ে চলেছে, এবং এক্ষুনি মানে আপনার সঙ্গে যোগাযোগের কিছুক্ষণ আগে একটি ককরোচ জনতা পার্টির একজন এক্স মাধ্যমে একটি করেন্ট টুইট যেটাই বলেন যে প্রচুর গুন্ডা মাধ্যমে এসে এই ওদের প্রোটেস্টকে ভঙ্গ করার একটা খবর তারা পেয়েছেন, এবং জিনিসগুলো খুব এবার একটু অন্য দিকে যাচ্ছে। এখন দেখা যাক সময়ের সঙ্গে এটা কাল পরশু, কারণ কাল শনিবার, কালকে ভিড়ের সংখ্যা খুব মাত্রায় বাড়তে পারে, এবং দিল্লি শহরে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব হাই। দেখা যাক এই বৃষ্টি এবং শনিবারে ভিড়ের মাত্রা আসছে রোববার, সেই দিনে কত ভিড় বাড়তে পারে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। মিনওয়াইল যারা হিন্দুত্ববাদী পার্টির কিছু যারা হার্ডলাইনার, তারা ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে ককরোচ জনতা পার্টিকে ভয়ানকভাবে থ্রেট দিচ্ছে, এবং সেটা ভার্সেস স্টুডেন্ট একটা মোটামুটি লড়াই চলছে আর কি। আর সম্ভবত আমার একটা প্রশ্ন আছে, এই আন্দোলনটাতে আমিও খেয়াল রাখছি বাংলাদেশ থেকে শুরু থেকেই, এখানে একটা শুরু থেকে আজকে যেমন শুভেন্দু অধিকারী এন্টি সোশ্যালদের এবং দেশ বিরোধীদের কর্মকাণ্ড বলছেন, আবার বিজেপি নেতারাও শুরু থেকে এটাকে মুসলিম, জঙ্গি, পাকিস্তান এই মানে ইয়ের মধ্যে, ফ্রেমের মধ্যে ফেলার চেষ্টা করছেন। এবং আমরা দেখলাম যে এখানে জুনায়েদ নামে যে একটা মুসলিম যুবক, তার ভাইকে এবং বাবাকে অ্যারেস্ট করা হয়েছে, রাইট, তার ভাইকে বাবাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার বোনের শ্বশুর দেবরকে অ্যারেস্ট করা হয়েছে, বোনকে যথেষ্ট হুমকি দেওয়া হয়েছে, এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে যে তুমি আবার আসলে তোমার বাবাদেরকে ছাড়া হবে না। এই যে মানে যখন আপনার মানে এই সিজেপি, ককরোচ জনতা পার্টি, এই যে ভারতের এতদিনের মানে ওরা বারবার বলছে যে হিন্দু মুসলিম তারা রাজনীতি করছে হিন্দু মুসলিম বিভেদে, তো সেটাকে তারা প্রত্যাখ্যান করে সেখানে মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের লোকদেরকে কিন্তু সেখানে জড়ো করেছে। তার বিপরীতে আপনার এই যে বিজেপি এখনো সেই হিন্দু মুসলিম ফ্রেমের মধ্যে, এই যে পাকিস্তান ফ্রেমের মধ্যেই তার রাজনীতিটা ঘুরছে, পরিবর্তনটা কিভাবে আসলো? পাকিস্তান ফ্রেম যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 480টা পাকিস্তান হ্যান্ডেল, যেটা সত্যি কথা বলতে আমারও নিজের চোখে পড়েছে যে কিছু ভুয়া ইনফরমেশন দিচ্ছিল। আপনাদের যখন বাংলাদেশেও যখন জুলাই অভ্যুত্থান হয় তখনও আমি দেখেছিলাম যে কিছু ভুয়া হ্যান্ডেল থেকে প্রচুর রকমের নিউজ যাচ্ছিল, এবং সেটা তো একটা এরকম মাধ্যম থাকলে সেখানে হবে, রিউমার ছড়াবে, তাদের কিছুটা ঘটনা কিছুটা রটনা তা চলবে। এছাড়া যেটা আজকে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যেটা থেকে বলা হয়েছে, তাদের প্রশ্নতে বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছিল কি কোনো ফরেন ফান্ডিং আছে, কোনো ফরেন হাত আছে, সেখানে ওরা পুরোপুরি গভর্নমেন্ট বলে দিয়েছে না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। এখন এগুলো হচ্ছে অন দ্য রেকর্ড। বাকি যেগুলো কিছু শোনা যাচ্ছে, যেরকম একটু আগে আমি বললাম যে ককরোচ জনতা পার্টির থেকে টুইট করেছে যে আমাদের খবর, মানে তারা বলছে তাদের কাছে খবর আছে যে কিছু গুন্ডা এলিমেন্ট এসে তাদের আগামীকাল এবং আগামী রোববারের প্রোগ্রামে কিছু বানচাল করতে পারে, মারামারি করতে পারে, হতে পারে।
নাও হতে পারে, কিন্তু কারণ দিল্লি পুলিশ একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছে যে আমরা জিনিসটাকে এবার ভালোভাবে দেখার চেষ্টা করছি যাতে এরকম ভাবে না হয়। এবং আপনাকে আমি বলি, যেদিন থেকে এটা শুরু হয় 6 তারিখ, সেদিনকে আমি প্রেজেন্ট ছিলাম, সেদিন থেকে শুরু করে বেশ কিছুদিন দিল্লি পুলিশের কোঅপারেশন কিন্তু ওখানে খুব ভালোভাবেই ছিল। ফর এক্সাম্পল, আমি যখন ঢুকছিলাম সেখানে আমার ক্যামেরা ব্যাগে জলের বোতল ছিল এবং একটি পুলিশ আমাকে জিজ্ঞেস করে, আপনি একটু জল খাবেন? না, আমি যে কেন, আমার তো জল খেলে শেষ হয়ে যাবে, ছোট বোতল। সে বলে, না আমি একটু রিকোয়েস্ট করছি আপনি একটু খান। আমি যে কেন? প্রশ্নতে উনি আমাকে বলে যে দেখুন, এখানে তো অনেকে অনেক রকম ভুল জিনিস নিয়ে, কেমিক্যাল নিয়ে ঢুকতে পারে, সেই জন্য আমরা প্রত্যেকটা বোতল চেক করছি। ঠিক আছে, সেটা যদি একটা কনসার্ন সিকিউরিটি হয় তাহলে নিশ্চয়ই সেটা আমরা কোঅপারেট করব। এবং এরকম ভাবে কোঅপারেশন হয়েছে। আমার নিজের ফোন ওখানে গুম হয়েছে এবং এই ঘটনায় তো সেটা আবার খুঁজে আপনি তো বোধহয় আজকে দেখেছেন যে উত্তরাখণ্ডের একজন পুলিশকে দেখলাম আমি, পুলিশ অফিসার, তিনি একেবারে পোশাক সহ এসছেন এবং তিনি চাকরি ছেড়ে দিয়ে এটার সাথে সম্পৃক্ত হয়েছেন। তো এই সরকারের ভিতরে এটার প্রতিক্রিয়া কিরকম হয়েছে? সেটার একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে আমি দিচ্ছি। কিছুক্ষণ আগে এডিজি বা আইজি উত্তরাখণ্ডের একটি সংবাদ মাধ্যমে কথা বলেন এবং আমি ওটা শুনি। ওখানে বলা হয় যে উনি কিছু ক্রিমিনাল গ্যাংসের সাথে তার নামে এফআইআর গত 20 তারিখে ছিল এবং সে তার অফিস আসা বন্ধ করে দিয়েছিল, তার নামে একটা ইনভেস্টিগেশন চলছিল ডিপার্টমেন্টাল। এবং উনি এখন সেটা পুলিশের ওনার বসের দেখতে গেলে উত্তরাখণ্ড পুলিশের বক্তব্য যে সে অলরেডি নিজেকে ডিটাচ করে ফেলেছিল পুলিশ সার্ভিস থেকে। তো সেটা এখন আন্ডার ইনভেস্টিগেশন সাবজুডিস। তো সেটা নিয়ে বলাটা এক্ষুনি ক্লিয়ার হবে না যে উনি কেন এলেন ইউনিফর্ম পরে। এবং ওনার বসেরা ওখান থেকে বলছে যে উনি অলরেডি ওনার আন্ডারে কিছু ইনভেস্টিগেশন চলছিল যে উনি কিছু গুন্ডাদের সঙ্গে মেলামেশা করে কিছু কনস্পিরেসির সাথে ছিল। কারণ এটা ইটস টু আর্লি টু সে কি এক্স্যাক্টলি কি হয়েছে। এটাও কি ওই ফ্রেমিং এর অংশ যে এই যে আমরা যে কোন একটা ঘটনায় যখন সরকারের বিরুদ্ধে চলে যায়, সরকার সব জায়গাতে আমরা দেখি, তখন তাকে একটা অন্য অ্যান্টি সোশ্যাল ফ্রেমিং এর একটা প্রক্রিয়া, এটা কি সেরকমই একটা অংশ? দেখুন, আপনাকে একটা কথা বলি, 2014-তে যখন বিজেপি সরকার আসে এবং তার আগে নতুন নতুন কিছু শব্দ শুরু হয়, সেটা হচ্ছে যে অ্যান্টি ন্যাশনাল। এবং দিল্লিতে একটি খুব ভালো মার্কেট আছে এই যন্তর মন্তরের কাছাকাছি, একদম প্রাইম মিনিস্টারের বাড়িরও কাছাকাছি, বলে খান মার্কেট। এবং বলে খান মার্কেট গ্যাং, কারণ ওখানে আপনি ব্যুরোক্র্যাট থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সকল রকমের ইন্টেলেকচুয়ালদের পাবেন যারা একটু বসে কফি খাচ্ছে, একটু গল্প করছে, ইন্টারাকশনস করছে। তো খান মার্কেট গ্যাং, অ্যান্টি ন্যাশনাল, এইসব কথাগুলো, টুকরে গ্যাং, যারা একটু ইন্টেলেকচুয়ালি লিবারেল মাইন্ড নিয়ে চিন্তাধারা করছে তারা নাকি দেশ ভাঙার চেষ্টা করছে। তো এরকম ছোট একটু গাল অ্যাবিউসিভ ওয়ার্ডস যদি বলা হয়, সেগুলো ব্যবহার করে থাকে। এবং তাতে যে কোনো কিছু বদলেছে মানুষের থিঙ্কিং এ তা নয়, সেটা আসলে অবশ্যই কোথাও প্রকাশিত হয়নি। সাধারণ মানুষ তার যেই জ্ঞানের চর্চা সেটি আসলে চালিয়ে যাবেন, যেই নামেই আসলে সরকার তাকে বলুক না কেন। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে সোম বসু, আবারও নিশ্চয়ই কথা হবে। নিশ্চয়ই আমরা আবারও এই আন্দোলনের খবর আপনার কাছ থেকে জানবো এবং একই সাথে মেহেদী হাসান পলাশ, আপনাকে ধন্যবাদ, ছিলেন এতক্ষণ, নানা বিষয় নিয়ে আলোচনা হলো আপনাদের সাথে। দর্শক, দেখা হবে আবার, আপনারাও এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ।